আজকে আমরা ক্লাস 12 এর কম্পিউটার অ্যাপ্লিকেশনের 3 নাম্বার চ্যাপ্টার অর্থাৎ ডেটাবেসটাকে নিয়ে একটু আলোচনা করব। তো প্রথমেই দেখে নেওয়া যাক ডেটাবেস বলতে কি বোঝায়। ডেটাবেস বলতে বোঝায় বিভিন্ন ধরনের পারস্পরিক সম্পর্কযুক্ত ডেটাগুলোকে একসাথে বলা হচ্ছে ডেটাবেস। যেমন ধরো একটা স্কুলে একটা ডেটাবেস রয়েছে, সেখানে কি থাকবে, সমস্ত ছাত্রদের নাম থাকবে, ক্লাস থাকবে, অ্যাড্রেস থাকবে, তাদের গার্জিয়ানস নেম থাকবে, ব্লাড গ্রুপ থাকবে, কন্ট্যাক্ট নাম্বার থাকবে। এই সমস্ত ডেটাগুলো একটা পারস্পরিক সম্পর্কযুক্ত, এইগুলোকেই বলা হচ্ছে একসাথে ডেটাবেস। বা ধরো কোনো একটা রেলওয়ের একটা ই টিকিট বুকিং সিস্টেম, সেটা হচ্ছে ডেটাবেস। ই টিকিট বুকিং সিস্টেম বলতে কি বোঝায়, এখানে আমরা অনলাইন টিকিট কাটতে পারি। ধরে নেওয়া যাক তুমি কোনো একটা জায়গায় ঘুরতে যাচ্ছ, তুমি হাওড়া থেকে যে জায়গায় যাবে, ধরে নাও দিল্লিতে যাবে, তুমি তার জন্য রেলে একটা পার্টিকুলার সিট বুকিং করলে। আবার ধরো কোনো একজন প্যাসেঞ্জার, সে ধরো অন্য কোনো স্টেশন থেকে উঠবে, সেও দেখা গেল যে একই সিট বুকিং করে ফেললো। এটা হতো যদি ডেটাবেসটাকে ঠিকঠাক করে মেনটেন করা না সম্ভব হতো। তুমি যখনই একটা টিকিট বুকিং করছো, তখনই ওই সিটটা তোমার জন্য রিজার্ভ হয়ে যাচ্ছে এবং সেটা রেলওয়ে ডেটাবেসের মধ্যে স্টোর থাকছে। তার ফলে কি হচ্ছে, ওই সিটটাকে অন্য কেউ আর বুকিং করতে পারবে না। এটা সম্ভব হচ্ছে শুধুমাত্র এই ডেটাবেসটাকে ঠিকঠাকভাবে মেনটেন করা হচ্ছে বলেই। শুধুমাত্র তাই নয়, 1 মাস আগে কি 1 বছর আগে কোন ট্রেনে কোন প্যাসেঞ্জার গেছিল, কোন সিটে, সমস্ত কিছু এই ডেটাবেসের মধ্যে স্টোর থাকছে। তো নেক্সট দেখে নেওয়া যাক ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের সুবিধা অসুবিধা। ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বা ডিবিএমএস, সংক্ষেপে বলা হয় ডিবিএমএস, এর সুবিধা হচ্ছে ডেটার নিরাপত্তা বা গোপনীয়তা বজায় থাকে, ডেটাগুলো সিকিওর থাকে। নেক্সট হচ্ছে যে কেউ এই ডেটাগুলোকে অ্যাক্সেস করতে পারবে না। ডেটাবেসের ডেটাগুলোকে যে কেউ অ্যাক্সেস করতে পারবে না, যার প্রয়োজন সেই শুধুমাত্র অ্যাক্সেস করতে পারবে। যে এক্সাম্পলটা আমি কিছুক্ষণ আগে দিলাম, যে 1 বছর আগে কোনো একটা ট্রেনে কোন প্যাসেঞ্জার গেছিল, সেই লিস্টটা তুমি অ্যাক্সেস করতে পারবে না, এটা রেলওয়ে বোর্ডই পারবে। এটাতে সময় এবং আর্থিক সাশ্রয় হয়ে থাকে। তুমি ধরো একটা টিকিট বুকিং করছো, তার জন্য তোমাকে হাওড়া স্টেশনে যাওয়ার দরকার নেই, তুমি ঘরে বসেই কাজটা করতে পারবে। ডেটাগুলোকে প্রয়োজন মতন ব্যাকআপ নেওয়া সম্ভব, যেহেতু ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে সমস্ত ডেটাগুলো একটা কম্পিউটারের মধ্যে স্টোর হচ্ছে, সেটাকে বলা হচ্ছে সার্ভার কম্পিউটার। তো তার ফলে একটা কম্পিউটারে থাকার ফলে ডেটাগুলোকে খুব সহজেই ব্যাকআপ নেওয়া সম্ভব। ডেটাগুলো অ্যাকুরেট থাকে, নষ্ট হয়ে যাওয়ার কোনো ব্যাপার নেই। কিছু অসুবিধাও রয়েছে। ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমকে মেনটেন্যান্সের জন্য সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা এটাকে তৈরি করবার জন্য সফটওয়্যার ইঞ্জিনিয়ারের দরকার পড়ে থাকে। এই ডেটাবেসটাকে তৈরি করবার জন্য বা মেনটেন্যান্স করার জন্য একজন দক্ষ ইঞ্জিনিয়ারের দরকার পড়বে। এটা সাধারণ মানুষের পক্ষে তৈরি করা সম্ভব নয়। সুতরাং ডেটাবেসটাকে মেনটেন করতে গেলে একটা ব্যয়ের ব্যাপার রয়েছে, ব্যয়বহুল ব্যাপার। আর এই ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটা হচ্ছে খুব জটিল একটা প্রক্রিয়া। কোনো কারণে যদি কোনো একটা ডেটা নষ্ট হয়ে যায়, তাহলে সেই ডেটাটাকে রিকভারি করা খুব কঠিন কাজ এবং সর্বদা ডেটাবেসটাকে আপডেট করার প্রয়োজন পড়ে। মানে যত দিন যাবে তত পরিবর্তন ঘটবে, তার সাথে সাথে ডেটাবেসটাকেও আপডেট করতে হবে, নইলে এটা ব্যাকডেটেড হয়ে পড়বে, পিছিয়ে পড়বে। আজকে আমরা ডেটাবেসের বিভিন্ন মডেলগুলোকে নিয়ে আলোচনা করব।
ডেটাবেসের ডেটা মডেল বলতে কি বোঝায়, আমরা ডেটাগুলোকে কীরকমভাবে স্টোর করছি সেই অনুযায়ী ডেটাবেসটাকে 4টে মডেলের মধ্যে ভাগ করা যায়। একটা হচ্ছে এন্টিটি রিলেশনশিপ মডেল বা ইআর মডেল, নেক্সট হচ্ছে হায়ারার্চিক্যাল মডেল, তারপর হচ্ছে নেটওয়ার্ক মডেল, আর একটা হচ্ছে রিলেশনাল মডেল। এই 4টে ভাগের মধ্যে ভাগ করা যায় ডেটাবেসটাকে। তো প্রথমে আমরা দেখব ইআর মডেল সম্পর্কে। ধরে নেওয়া যাক একটা টেবিল রয়েছে, টেবিলটার মধ্যে কি ডিটেলস রয়েছে, টেবিলটার নাম হচ্ছে এমপ্লয়ি ডিটেলস। এর মধ্যে রয়েছে এমপ্লয়ি নেম, ডেট অফ জয়নিং, পোস্ট, এজ, অ্যাড্রেস। কিছু এমপ্লয়ি ডিটেলস রয়েছে, কে কে জয়েন করেছে, কবে জয়েন করেছে, কোন পোস্টে রয়েছে, তাদের এজ কত, তাদের অ্যাড্রেস কি। এই টেবিলটার নাম দেওয়া হচ্ছে এমপ্লয়ি ডিটেলস। এখানে এই টেবিলটাকে বলা হবে এনটিটি। এই যে এমপ্লয়ি ডিটেলস, এই টেবিলটাকে বলা হচ্ছে এনটিটি। আর এর মধ্যে যে কলামগুলো রয়েছে সেগুলোকে বলা হচ্ছে এক একটা অ্যাট্রিবিউট। ইআর মডেলের টেবিলটাকে বলা হচ্ছে এনটিটি, মানে এটা হচ্ছে একটা এনটিটি, আর এইগুলো হচ্ছে সবকটা অ্যাট্রিবিউট, মানে কর্মচারীর নাম, কাজে যোগদানের তারিখ, পদের নাম, বয়স, ঠিকানা, এই 5টা হচ্ছে অ্যাট্রিবিউট। তো ইআর মডেলে কতগুলো ডায়াগ্রাম রয়েছে, যেমন এই যে রেক্ট্যাঙ্গুলার বা আয়তক্ষেত্রাকার, এই ডায়াগ্রামটার দ্বারা এন্টিটি সেটকে বোঝানো হয়। ওভাল বা উপবৃত্ত, এটার দ্বারা অ্যাট্রিবিউট বোঝানো হয়ে থাকে। অ্যাট্রিবিউট বলতে কোনো একটা টেবিলের মধ্যে থাকা কলামগুলোকে। ডায়মন্ড বা বরফি শেপটার দ্বারা রিলেশনশিপ, মানে কোনো একটা টেবিলের সাথে আরেকটা টেবিলের মধ্যে কি রিলেশনশিপ রয়েছে সেটাকে বোঝানো হয়ে থাকে। একটা স্ট্রেট লাইন, এটার দ্বারা কি বোঝানো হয়ে থাকে, এনটিটি এবং অ্যাট্রিবিউটগুলোর মধ্যে একটা সম্পর্ক স্থাপন করা হয়ে থাকে। এই যে এখানে দেখো, এই স্ট্রেট লাইনগুলো দিয়ে এনটিটি এবং অ্যাট্রিবিউটের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করা হয়েছে। যদি দুখানা রেক্ট্যাঙ্গেল একসাথে অবস্থান করে থাকে, মানে এরকম দেখতে হয়ে থাকে ডবল রেক্ট্যাঙ্গেল, তো সেটা হচ্ছে উইক এন্টিটি। দুখানা ওভাল শেপ যদি একসাথে অবস্থান করে থাকে, এটা হচ্ছে বহুমান সম্পন্ন অ্যাট্রিবিউট, মানে কোনো একটা অ্যাট্রিবিউট যার ভ্যালুগুলো অনেক হতে পারে। কোনো একটা ওভাল শেপ আর তার মধ্যে একটা আন্ডারলাইন থাকলে তাকে বলা হচ্ছে কি অ্যাট্রিবিউট। কি অ্যাট্রিবিউট বলতে কি বোঝায় না, এই কলামের মধ্যে থাকা সমস্ত ডেটাগুলো ইউনিক হবে, সেটাকে বলা হচ্ছে অ্যাট্রিবিউট, কি অ্যাট্রিবিউট। যেমন ধরো স্টুডেন্টের রোল নাম্বার, এটা হচ্ছে একটা কি অ্যাট্রিবিউট, এটা সবসময় ইউনিক হবে। তো এখানে আমি একটা ইয়ার ডায়াগ্রাম দিয়েছি। টিচার বলে একটা টেবিল রয়েছে, তো সেই টেবিলটার মধ্যে কি কি কলাম রয়েছে, একটা হচ্ছে নেম, আইডি, কন্ট্যাক্ট নাম্বার আর কোয়ালিফিকেশন। এখানে এই টেবিলটাকে বলা হচ্ছে এনটিটি, এটা হচ্ছে এনটিটি, আর এইগুলো সবকটা হচ্ছে অ্যাট্রিবিউট। এক একটা কলাম হচ্ছে একটা অ্যাট্রিবিউট। তাহলে নেমটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট, আইডিটা একটা অ্যাট্রিবিউট, কন্ট্যাক্ট নাম্বার, কোয়ালিফিকেশন, এই দুটো হচ্ছে অ্যাট্রিবিউট। তো এর মধ্যে যে আইডিটা, এই আইডিটা সবার ইউনিক হবে, এটাকে বলা হচ্ছে কি অ্যাট্রিবিউট। এই আইডিটাকে বলা হচ্ছে কি অ্যাট্রিবিউট। যেহেতু আইডিটা ইউনিক হবে, তো সেখানে এটাকে বলা হবে কি অ্যাট্রিবিউট। কখনো দুখানা আইডি সেম হতে পারে না। আরেকটা আলাদা টেবিল রয়েছে, সেটা হচ্ছে স্টুডেন্ট টেবিল। তার মধ্যে কি কি রয়েছে, কলামগুলোর নাম হচ্ছে নেম, রোল নাম্বার, ক্লাস, এজ। তাহলে স্টুডেন্ট এন্টিটিটার অ্যাট্রিবিউটগুলো কি কি হচ্ছে, নেম, রোল নাম্বার, ক্লাস আর এজ। তো এর মধ্যে রোল নাম্বারটা হচ্ছে কি অ্যাট্রিবিউট। আর এই দুটো টেবিলের মধ্যে রিলেশনটা কি, টিচাররা স্টুডেন্টদেরকে পড়াচ্ছে, তো মাঝখানে রিলেশনটা হচ্ছে টিচিংয়ের। এটা হচ্ছে একটা ইয়ার ডায়াগ্রাম। তোমাদের বইতে এরকম কিছু ইয়ার ডায়াগ্রাম পেয়ে যাবে, তোমাদের ইয়ার ডায়াগ্রামগুলোকে প্র্যাকটিস করতে হবে। নেক্সট আমরা করব হায়ারার্চিক্যাল মডেল। এটা একটা ডিবিএমএস মডেল, দেখতে কীরকম হয় সেটা এখানে দেওয়া রয়েছে। ধরা যাক কোনো একটা প্রতিষ্ঠান রয়েছে, তার মধ্যে 3টে ডিপার্টমেন্ট রয়েছে। কি কি রয়েছে, যারা অ্যাকাউন্টস দেখে, মানে হিসেব রক্ষা করে, সে একটা ডিপার্টমেন্ট রয়েছে।
একটা প্রশাসনিক বিভাগ রয়েছে, মানে যার মধ্যে ম্যানেজার রয়েছে, সুপারভাইজার রয়েছে, আর একটা রয়েছে সেলস বা বিক্রয় বিভাগ। এরকম তিনটে বিভাগ রয়েছে। আবার সেই হিসাব রক্ষণ যে বিভাগটা রয়েছে, মানে যে অ্যাকাউন্টসের ডিপার্টমেন্টটা রয়েছে, তার মধ্যে আবার দুটো ভাগ রয়েছে। সেখানে বিভিন্ন কর্মচারীদের নাম রয়েছে আর তাদের স্যালারি রয়েছে। প্রশাসনিক ডিপার্টমেন্ট, যেখানে ম্যানেজার, সুপারভাইজার, তাদের ডিটেলস রয়েছে, সেখানেও দুটো ভাগ রয়েছে। একটা হচ্ছে কর্মচারীদের নাম রয়েছে এবং তাদের স্যালারি রয়েছে। আবার সেলসেও দুখানা ভাগ রয়েছে, একটা হচ্ছে কর্মচারীদের ডিটেলস, একটা হচ্ছে তাদের স্যালারি ডিটেলস। এই যে টেবিলটা, এটা দেখো, এটা হচ্ছে হায়ারার্চিক্যাল মডেল। এটাকে গাছের একটা মূলের সঙ্গে তুলনা করা যেতে পারে, মানে একটা প্রধান মূল বেরিয়েছে, সেখান থেকে অনেকগুলো ভাগে ভাগ হয়ে গেছে। এই যে ডায়াগ্রামটা, এটা কি বলা হচ্ছে হায়ারার্চিক্যাল মডেল। এখানে এটাকে বলা হবে পেরেন্ট, এগুলোকে বলা হচ্ছে চাইল্ড। আর এই রিলেশনটা হচ্ছে ওয়ান টু মেনি। ওয়ান টু মেনি রিলেশন বলতে কি বোঝায়? এখানে দেখো, একটা প্রতিষ্ঠান, সেটাকে তিনটে ভাগে ভাগ করা গেছে। এই যে একটা প্রতিষ্ঠানকে তিনটে ভাগে ভাগ করা হয়েছে, ওয়ান টু মেনি রিলেশন। আবার একটা ডিপার্টমেন্টকে আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে, এটাও হচ্ছে ওয়ান টু মেনি রিলেশন। এই পুরোটা হচ্ছে হায়ারার্চিক্যাল মডেল। নেক্সট আমরা দেখব নেটওয়ার্ক মডেল। নেটওয়ার্ক মডেলটা হচ্ছে জালের মতন। দেখো, এখানে ডায়াগ্রামটা দেওয়া রয়েছে। কোনো একটা স্কুলে হয়তো সায়েন্সের 4টে টিচার রয়েছে, টিচার 1 2 3 4, 4জন রয়েছে। কমার্সেরও 4জন রয়েছে, 5 6 7 8। আর্টসের রয়েছে 4জন, 9 10 11 12। এবার দেখা যাচ্ছে ক্লাস 11-এ টিচার 1 যাচ্ছেন, আবার টিচার 3 যাচ্ছেন, আবার তার সাথে টিচার 4 যাচ্ছেন, টিচার 9 যাচ্ছেন, টিচার 10 যাচ্ছেন। ক্লাস 11-এ কোন কোন টিচার পড়াতে যান তাদের একটা সম্পর্ক তৈরি করা হচ্ছে। আবার ক্লাস 12-এ কে কে যাচ্ছে? টিচার 2 যাচ্ছে, টিচার 4 যাচ্ছেন, টিচার 9 রয়েছেন, টিচার 11 রয়েছেন। এই যে মডেলটা দেখো, একটা জালের মতন বিন্যাস তৈরি হয়েছে, এটাকে বলা হচ্ছে নেটওয়ার্ক মডেল। আগেরটাকে বলেছিলাম ওয়ান টু মেনি রিলেশন। ওয়ান টু মেনি রিলেশন কেন বলা হয়েছিল? প্রতিষ্ঠানটা তিনটে ভাগে বিভক্ত, কিন্তু তুমি দেখো প্রতিষ্ঠানটার সাথে তিনটে এন্টিটি রিলেশন রয়েছে, কিন্তু এই প্রত্যেক কটা চাইল্ডের রিলেশনটা রয়েছে একটা প্যারেন্টের সাথেই। প্রতিষ্ঠানটাকে ভাগ করা হয়েছে তিনটে চাইল্ডে, 1 2 3, কিন্তু এই 1 নাম্বার ডিপার্টমেন্টটার প্যারেন্ট রয়েছে একটাই, এটাকে বলা হচ্ছে ওয়ান টু মেনি রিলেশন। কিন্তু এটা হচ্ছে মেনি টু মেনি রিলেশন। কারণ দেখো, ক্লাস 11-এ অনেকগুলো টিচার আসছে, টিচার 1, টিচার 3, টিচার 4, টিচার 9, টিচার 10। আবার টিচার 4টাও অনেকগুলো ক্লাসে যাচ্ছে, 11-এও যাচ্ছে, 12-এও যাচ্ছে। আমি একবার 1 to 1 আর 1 to many এই দুটো নিয়ে একটু আলোচনা করি। ধরে নেওয়া যাক একটা এন্টিটি সেট রয়েছে, তার মধ্যে তিনটে এলিমেন্ট রয়েছে, এ বি সি। আর এখানটায় আরেকটা এন্টিটি সেট রয়েছে, তার মধ্যে এলিমেন্টগুলো কি কি রয়েছে? এক্স ওয়াই জেড। এর সাথে হচ্ছে এক্স এর সম্পর্ক, আবার এর সাথে হচ্ছে ওয়াই এর সম্পর্ক, আবার বি এর সাথে হচ্ছে জেড এর সম্পর্ক। এখানে আরেকটা এলিমেন্ট রয়েছে ও বলে, সি এর সাথে হচ্ছে ও এর সম্পর্ক। এটা হচ্ছে ওয়ান টু মেনি রিলেশন। এখানে দেখো, এই এন্টিটিটার একটা এলিমেন্ট এই এন্টিটির অনেকগুলো এলিমেন্টের সাথে যুক্ত থাকতে পারে। এই প্রথম এন্টিটিটার একটা এলিমেন্ট দ্বিতীয় এন্টিটিটার অনেকগুলো এলিমেন্টের সাথে যুক্ত থাকতে পারে, এটাকে বলা হচ্ছে ওয়ান টু মেনি রিলেশন।
আর মেনি টু মেনির ক্ষেত্রে কি হবে, ধরে নেওয়া যাক এখানে রয়েছে এ বি সি তিনটে এলিমেন্ট, এখানে রয়েছে এক্স ওয়াই জেড এই তিনটে এলিমেন্ট। এর সাথে এক্স এর রিলেশন রয়েছে, ওয়াই এর রিলেশন রয়েছে, আবার বি এর সাথেও এক্স এর রিলেশন রয়েছে, জেড এর রিলেশন রয়েছে, সি এর সাথে রয়েছে এক্স এর রিলেশন, ওয়াই এর রিলেশন, জেড এর রিলেশন। এই যে রিলেশনটা এটাকে বলা হচ্ছে মেনি টু মেনি। পার্থক্যটা বুঝবে, এর সাথে এখানে দুজনের রিলেশন ছিল, একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে ওয়াই। এক্স কিন্তু দুজনের সঙ্গে রিলেশন নেই, এক্স এর শুধুমাত্র এর সাথেই রিলেশন রয়েছে, এর রিলেশন রয়েছে এক্স এর সাথে এবং ওয়াই এর সাথে। এক্স এর কিন্তু একজনের সাথে রিলেশন রয়েছে, সেটা হচ্ছে এর সাথে, এটা হচ্ছে ওয়ান টু মেনি। আর এখানে দেখো এর রিলেশন রয়েছে এক্স এর সাথে ওয়াই এর সাথে, আবার এই এন্টিটিটার ক্ষেত্রে এক্স এর রিলেশন রয়েছে দুজন এলিমেন্টের সাথে, এর সাথে বি এর সাথে। এটা হচ্ছে মেনি টু মেনি। পার্থক্যটা বুঝতে পারলে? এই নেটওয়ার্ক মডেলটা হচ্ছে মেনি টু মেনি রিলেশন, নেটওয়ার্ক মডেলটা হচ্ছে মেনি টু মেনি রিলেশন। এই বিভিন্ন ধরনের রিলেশনগুলোকে নিয়ে আলাদা ভিডিওতে আলোচনা করা হবে। নেক্সট দেখে নেওয়া যাক রিলেশনশিপ মডেল। এটা হচ্ছে ডিবিএমএস এর শেষ একটা মডেল। দুখানা টেবিল দেওয়া রয়েছে এখানে। প্রথমটায় রয়েছে স্টুডেন্ট নেম, ক্লাস, রোল নাম্বার, আবার দু নম্বরটায় রয়েছে রোল নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার, ব্লাড গ্রুপ। তো আমি এই দুখানা টেবিলের মধ্যে রিলেশন করব। কীরকমভাবে করব? এই টেবিলের প্রাইমারি কি হচ্ছে রোল নাম্বারটা, আর এই টেবিলের প্রাইমারি কি হচ্ছে রোল নাম্বারটা। কারণ দেখো রোল নাম্বার কখনো সেম হতে পারে না, দুটো ক্যান্ডিডেটের রোল নাম্বার কখনো একই হতে পারে না। তো আমি দুটো টেবিলকে যুক্ত করতে পারবো এই রোল নাম্বারটাকে দিয়ে। কীরকমভাবে যুক্ত করব? নতুন যে টেবিলটা হবে সেখানে নাম থাকবে সঞ্জয় দাস, ক্লাস থাকবে 11, রোল নাম্বার থাকবে 01, তার সাথে কন্ট্যাক্ট নাম্বার থাকবে এটা, ব্লাড গ্রুপ থাকবে এটা। আবার নেক্সট হচ্ছে নেক্সট নেমটা ক্লাস, রোল নাম্বার, তার সাথে কন্ট্যাক্ট নাম্বার, তার সাথে ব্লাড গ্রুপ। এই রিলেশনাল মডেলের ক্ষেত্রে দুটো টেবিলের মধ্যে একটা কমন অ্যাট্রিবিউট থাকবে, যে অ্যাট্রিবিউটটাকে কাজে লাগিয়ে আমরা দুটো টেবিলকে জয়েন করতে পারবো। এটা হচ্ছে রিলেশনাল মডেল। তোমাদের এই চারটে মডেল সম্পর্কে লিখতে দিতে পারে। একটা হচ্ছে ইয়ার মডেল, হায়ারার্চিক্যাল মডেল, নেটওয়ার্ক মডেল, একটা হচ্ছে রিলেশনাল মডেল। সবকটার এক্সাম্পল দিয়ে তোমাদেরকে লিখতে হবে। এখানে লেখার থেকেও বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে এক্সাম্পলটা। তো আজকের ভিডিওটা আমরা এখানেই স্টপ করছি। পরবর্তী পার্টে এই চ্যাপ্টারে বাকি জিনিস নিয়ে আলোচনা করবো। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।